ওইটার সাথে ফাইট করার, কারণ আমাদের হাতে তো অস্ত্র নেই। ওরা তো আপনি বের হলে গুলি করতেছে অথবা আপনাকে গুম করতেছে। যেহেতু আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে, পলিটিক্যাল মাসেল না থাকলে, ব্যাকিং না থাকলে কোনো অথরিটি ফাংশন করে না। হিস্টোরিক্যালি বিশ্বের যে সমস্ত দেশে গণ অভ্যুত্থান হয়েছে, আপরাইজিং হয়েছে, যে সমস্ত দেশে এটা হওয়ার পরে ওরা যত তাড়াতাড়ি ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যেতে পেরেছে থ্রু প্রপার ইলেকশন, দোজ কান্ট্রিজ আর ডুইং ওয়েল। আর যে সমস্ত দেশে এই ধরনের পলিটিক্যাল ডিলিডারি, পলিটিক্যাল ক্যাওস, ডিমান্ড, এটা হইতে পারবে না, ওইটা হইতে পারবে না, এটা হইতে হবে, সেটা হইতে হবে, এই যে সমস্ত দেশে সেটা হয়েছে, ওখানে দেখবেন সিভিল ওয়ার হচ্ছে, স্ট্রাইফ নিজেদের মধ্যে, সোশ্যাল ডিভিশন, ইকোনমিক কোলাপস। ফরগেট অ্যাবাউট ডেমোক্রেসি, ডেমোক্রেসি তো প্রশ্নই আসছে না। সো দিস ইজ এ ভেরি ক্লিয়ার হিস্টোরিক্যাল রেকর্ডস। বাংলাদেশে এখন অলরেডি দেরি হয়ে গেছে। বাংলাদেশের ইলেকশন অনেক আগে হয়ে যাওয়া উচিত ছিল, অলরেডি লেট। এটা হচ্ছে একটা সাইড। আপনি দেশকে ওই জায়গায় যদি নিয়ে যেতে চান, কেউ নিয়ে যেতে চায়, সেটা তাদের ব্যাপার। কোনো দেশপ্রেমিক নাগরিক যারা আজকে 16 বছর ধরে যুদ্ধ করতেছে গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, তার পলিটিক্যাল, তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে। তো এটা তো মালিকানা যদি ফিরিয়ে দিতে হয়, ইট ক্যান বি ডান অনলি থ্রু ইলেকট্রাল প্রসেস। আর তো কোনো পথ নাই। এবং আপনার দাবি দেওয়া তো সারা জীবনেই থাকবে। আপনার যখন ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে দেশে, সবাই দাবি দেওয়া নিতে পারে, জনগণের কাছে যেতে হবে। এই যে দাবি দেওয়ার কথা বলছেন আপনি, তো তাদের দাবি দেওয়া যেরকম আছে, অনেক সব দলের দাবি দেওয়া আছে। যে জায়গাটা ঐক্যমত হয়েছে তার বাইরে সব দলের দাবি দেওয়া রয়ে গেছে। তো যেমন আমাদের 31 দফার মধ্যে যদি এখানে ধরেন 15 দফায় ঐক্যমত হয়েছে, 16 দফায় তো বাকি রয়ে গেছে। তো আমরা তো বলতে পারবো না যে আমার 31 দফা না মানলে আমি ইলেকশন যাব না, কিংবা ইলেকশন হবে না। তো এটা তো হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কেউ এখানে কাউকে অথরিটি দেয় না। এখানে বসে বাংলাদেশের আমরা কিছু লোক একটা টেবিলের চারপাশে বসে বাংলাদেশের ভবিষ্যতের সব সমাধান করে দেব। সমাধান করতে হবে আপনাকে জনগণের সম্মতি নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে। এটা হচ্ছে ডেমোক্রেটিক অর্ডার প্রসেস। এই প্রসেসে যারা বিশ্বাস করে না, দে আর নট ডেমোক্রেটিক পিপল। তারা গণতন্ত্র বিশ্বাস করে না, তারা জনগণের মালিকানায় বিশ্বাস করে না, বাংলাদেশের জনগণের সভরিনটিতে বিশ্বাস করে না। দিস ইজ ভেরি ক্লিয়ার। আর দাবি দেওয়া তো থাকতেই পারে। আপনি দাবি দেওয়া জনগণের কাছে যান না, অসুবিধা কি? এখন আমার দাবি না মানলে আমি এটা করবো না, আরেকজনের সন্দেহ হচ্ছে সেই জন্য সে ইলেকশন করবে না, আরেকজনের একটা, এগুলো তো আপনি বলতেই পারেন। বাংলাদেশের যে অবনতি যে জায়গায় গিয়ে দাঁড়াবে, অলরেডি আপনি দেখতেছেন এখানে সরকারি কর্মকর্তারা কাজ করছে না ভালো করে। এখানে পুলিশের অবস্থা যেখানে দাঁড়িয়েছে, পুলিশকে আমি দোষ দিচ্ছি না। যেহেতু আপনার একটা ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে, পলিটিক্যাল মাসেল না থাকলে, ব্যাকিং না থাকলে কোনো অথরিটি ফাংশন করে না। কারণ সবাই সেটা সুযোগও পায়, আবার অথরিটি এক্সার্ট না করলে ওরাও কাজ করতে পারে। দুইটা আছে। সুতরাং পুলিশকে আপনি ব্লেম করতে পারেন না করার জন্য, আবার ব্লেমও করা যাবে না, কারণ আপনার পিছনে সেরকম পলিটিক্যাল মাসেল অথরিটি, ওখান থেকে ডাইরেক্টিভ নিয়ন্ত্রণ যেটা পলিটিক্যাল ব্যাকিং থেকে হয়, সেটা অ্যাবসেন্ট বাংলাদেশে। তো সুতরাং এটা একটা দিক। একটা হচ্ছে ঐক্যমত। বিষয়টা হচ্ছে ঐক্যমতের মাধ্যমে আপনি সমাধান করেন। তো খুব সিম্পল ব্যাপার। যেখানে ঐক্যমত হবে না, সেটা আপনাকে তো জনগণের কাছে, আপনি আগামী নির্বাচনে জনগণের কাছে নিয়ে যান না, অসুবিধা কি? আমাদের তো সব 31 দফা এখানে আসবে না। তো আমাকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। তো অ্যাপ্রুভাল লাগবে না, সম্মতি লাগবে, তো ম্যান্ডেট লাগবে। তো আমাকে তো কেউ অথরিটি দেয় না এখানে, কিংবা অন্য কোনো দলকে কেউ অথরিটি দেয় না। সুতরাং ডেমোক্রেটিক শেখ হাসিনার সবচেয়ে বড় প্রবলেম কি? সে যা সিদ্ধান্ত নিয়েছে সে মনে করে সঠিক সিদ্ধান্ত। বাংলাদেশ এই পথেই চলতে হবে। জনগণের রিপ্রেজেন্টেটিভ কোনো ক্যারেক্টার ছিল না, সরকারে ছিল না, সংসদে ছিল না, ওরাই নিজেরাই সব কিছু। তো এই অ্যাবসেন্স থেকে বেরোবার একমাত্র পথ হচ্ছে আপনি
নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসা, সংসদে আসা এবং সরকার গঠন করা, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটাই তো একমাত্র পথ। আপনি এমন একটা সংসদ সরকার থাকতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ, বারবার যেতে হবে। হোয়াট ইজ ডেমোক্রেসি? ডেমোক্রেসি হচ্ছে নির্বাচনের মাধ্যমে, একটা নির্বাচনের মাধ্যমে ইট ইজ এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। তা আপনার কারেকশন প্রসেস, ফিল্টারেশন প্রসেস, আপনার নির্বাচন ব্যতীত কোনো পথ তো নাই। সবাই দাবি দেওয়া করতে, দাবি দেওয়া তো থাকবে স্বাভাবিক। এখানে আমরা তো বাকশাল করতে যাচ্ছি না যে আমরা সবাই মিলে এক জায়গায় চলে আসবো, সবাই একমতে আসবো। একমতে আসার তো সুযোগ নাই। এই জন্য তো সবাই আলাদা আলাদা দল করেছে, তাদের দর্শন আছে, চিন্তা আছে, আগামী দিনের পরিকল্পনা আছে। সুতরাং কেউ যদি এক্সপেক্ট করে সবাই এক জায়গায় চলে আসবে, তাহলে তো আবার বাকশালে চলে যাওয়ার মতো হবে। সুতরাং এটা তো রেসপেক্ট করতে হবে সবাই ভিউজের প্রতি, বাট দ্যাট হ্যাজ টু বি টেস্টেড আপনি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে। আর তো কোনো পথ নেই এখানে। আপনি গণতন্ত্রে বিশ্বাস করলে ফার্স্ট গণতান্ত্রিক অর্ডার তো দেশে চালু করতে হবে, সেটা থ্রু অ্যান ইলেকশন। তারপরে আপনার দাবি দাওয়া নিয়ে আপনি জনগণের কাছে যান, ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন। এর বাইরে তো কিছু করার নাই আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন। এক পক্ষ বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন করে এবং পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে হবে, আরেক পক্ষ বলছে না, সংসদ হবে, আগামী সরকার এটা বাস্তবায়ন। আরে পক্ষের তো, আরে ভাই পক্ষের মতো আপনি পক্ষ তো থাকবে। আমি এতক্ষণ কি বললাম, পক্ষ তো অবশ্যই থাকবে, দ্বিমতও থাকবে, কিন্তু যেখানে দ্বিমত হবে সেটা তো আর আপনি সলভ করতে পারছেন না। সেটা আপনি জনগণের কাছে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর মাধ্যমে আপনি জনগণের কাছে নিয়ে যান না, নিয়ে এসে সংসদে এসে পাশ করতে হবে। আর তো কোনো পথ নাই। যেখানে ঐক্যমত হবে যতটুকু, আপনার এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এটাকে বলাও হচ্ছে ঐক্যমত। তো ঐক্যমতের বাইরে যদি আপনাকে যেতে হয়, কারণ আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। যেমন একটা প্রপোজাল একজন বলতেছিল যে কি নির্বাচনের সময় আরেকটা ব্যালট দেওয়া হবে, পিআর হবে কি হবে না, এটা যায় কিনা, আরেকটা ব্যালট পেপার আলাদা একটা ভোট দিয়ে আপনি আরেকটা হচ্ছে পিআর হবে কি হবে না। তা আমি তাদেরকে বললাম যে আপনি পিআরের জন্য একটা ব্যালট চান, তা আমার তো আরো দুইটা দাবি যেটা আপনারা মানেন নাই, ওইটার জন্য আরো দুইটা ব্যালট দেন। আর অন্য পার্টি যারা আছে তারাও তাদের দাবি যেগুলো মানেন নাই, ওদের জন্য একটা দুইটা করে ব্যালট দেন। তাহলে জনগণ ব্যালট ভোট দেওয়া তো দূরের কথা, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে এমন কনফিউজড হবে যে ভোটেই হবে না শেষ পর্যন্ত। এটা হচ্ছে অবাস্তব কথাগুলো। ইউ হ্যাভ, আপনার যত দাবি আছে আপনি জনগণের, আপনি ম্যানিফেস্টোতে নিয়ে যান না জনগণের কাছে। কথা তো একটাই হইলো যে আমরা এইসব কেউ আজকে আপনি ইলেকশন বানচাল করার রান কিনা, এটা হয়তো অনেকে নির্বাচনে তারা মনে করে যে তাদের নির্বাচনে হয়তো সফলতা পাবে না, তার থেকে নির্বাচন না হওয়াই ভালো, এটাও তো হইতে পারে। আমি তো এর বাইরে কোনো কারণ দেখছি না। আর দুইটা হইতে পারে, শেখ হাসিনার যাওয়ার সময় যে কিছু খুদে ডিক্টেটার রেখে গেছে যে মন মানসিকতা থেকে, আমারটা না মানলে আমি নাই, আমারটা না মানলে আমি রাস্তায় যাব, আমারটা না মানলে ভোট হবে না। এটা হচ্ছে শেখ হাসিনার মন মানসিকতা, তাহলে কিছু রেখে গেছে, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে তাদের সফলতার কোনো সম্ভাবনা নাই আগামী নির্বাচনে, সুতরাং নির্বাচন না হলেই তো ভালো। এখন তো ভালোই আছি, প্রোটোকল পাচ্ছি, হ্যাঁ, আরো সুযোগ সুবিধা পাচ্ছি, আমাদের লোকজন নিয়োগ দিতে পারতেছি। আমি কোন দলের নাম বলছি না, আমাদের দলের লোকজন নিয়োগ দিতে পারতেছি, আমরা প্রোটোকল এনজয় করতেছি, আরো অন্য কিছু এনজয় করতেছি। ইলেকশন হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে তো এইসব সুযোগ সুবিধা তো থাকবে না, থাকার কথাও না। কারণ সুযোগ সুবিধা কারোর জন্য না, সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষের সুযোগ সুবিধার পথ বের করতে হবে। সেটা হচ্ছে নির্বাচিত সরকার দায়বদ্ধ জনগণের কাছে জবাব দিয়ে সরকারের মাধ্যমে একমাত্র সম্ভব। আমার সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য আমি যদি নির্বাচন না চাই, এটা তো গণবিরোধী একটা কাজ হবে না। এই কাজটা তো শেখ হাসিনাই করে গেছে। তার সুযোগ সুবিধার জন্য সে নির্বাচন দেবে না। হ্যাঁ, নির্বাচন দেবে না, ওই নির্বাচন আর কি, যেটা নির্বাচন না। তো আমার সুবিধা, আমি থাকবো, আমি এনজয় করব,
নির্বাচন হইতে পারবে না। তো একই মন মানসিকতা হইলো। তাহলে ডিফারেন্সটা কোথায়? 2024-এর 5 আগস্টের পরে আজকের যে 2025-এর অগাস্ট, এর মধ্যে মানে আমরা কি পার্থক্য পাইলাম সরকার চালানো প্রশাসনের মধ্যে? আমি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের সমালোচনা করতে চাচ্ছি না, কারণ আমার তো কোনো এক্সপেকটেশন নেই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এইভাবেই দেখি, যেটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, যেটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, যেটা এতদিন যে গণতন্ত্র, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এই ট্রানজিশনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা মূল দায়িত্ব। এর বাইরে আমার কোনো এক্সপেকটেশন নাই সত্যিকার অর্থে। ওনারা কি ভালো করেছেন না খারাপ সংস্কার এত কিছু করবো, এটার নাম দিয়ে যে সময়টা নেওয়া হলো, নেওয়ার পরে আলটিমেট রেজাল্ট হইলো ইকোনমি কলাপস করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নাই, মব হচ্ছে, ইভেন আমি তো আপনাকে রাজবাড়ির যে ঘটনাটা, লাশ উঠাইয়া পুড়াইয়া দেওয়া, এইগুলো তো বাংলাদেশে ছিল না। তাহলে এই সমস্ত কিছুর দায় কে নেবে? না, আমি তো আপনাকে একটু আগে যেটা বললাম, হিস্টোরিক্যালি যে সমস্ত দেশ এরকম বিপ্লব অথবা কি বলে আপরাইজিং এর মাধ্যমে যে ঘটনা যে সমস্ত দেশে হয়েছে, বিপ্লব উত্তর অথবা আপরাইজিং উত্তর যে বিষয়টা, যারা যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, ওই দেশগুলো সার্ভাইভ করেছে, ভালো করছে অনেকগুলো দেশ। যারা দীর্ঘায়িত করেছে এই ধরনের বিভিন্ন ইস্যু সামনে এনে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে, যারা বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দিয়েছে অথবা হতে দেয় নাই, ওই সমস্ত দেশে তো আপনি দেখেন, ওই সমস্ত দেশে সমাজ বিভক্তি হয়েছে, অর্থনীতি ভেঙে পড়েছে, গণতন্ত্র তো প্রশ্নই আসে না সেখানে, এবং অনেক দেশে গৃহযুদ্ধ হচ্ছে। সুতরাং বাংলাদেশ অলরেডি ইতিমধ্যে আমরা অনেক পিছিয়ে গেছি, আর একটা দিনও যদি পিছিয়ে যায় সেটা আমাদের সকলের জন্য, আগামী দিনের জন্য সকলে, যারা নির্বাচন চাচ্ছে না তারাও যে বড়ভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তারা বুঝতে পারছে না। এই জন্য সবাই বলছে এখন নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব, কারণ সবাই সবার সিদ্ধান্ত স্থগিত রেখেছে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আপনার পারিবারিক, সবাই কিন্তু সবার সিদ্ধান্ত স্থগিত, নির্বাচনের পরে সব কিছু করবে। তাহলে এই যে দেশের অর্থনীতিতে যেই অবস্থা চলছে, এখান থেকে যারা অপেক্ষা দেশি বিদেশি বিনিয়োগকারী সহ সব ধরনের সিদ্ধান্ত স্থগিত করে রেখেছে, তা তো যত বিলম্বিত করবেন তো বাংলাদেশ তো তত বেশি নিম্নগামী হবে আগামী দিনে। এটা তো বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ক্ষতিগ্রস্ত হবে। এই যে রাজনৈতিক অস্থিরতা এবং মবক্রাসি সব জায়গায় চলছে, এই অবস্থায় যে একটা নির্বাচনের অনিশ্চয়তা, সন্দেহ, সংশয় আছে, এই অবস্থায় কি প্রতি সরকার, আওয়ামী লীগ সরকারের ফিরে আসার সম্ভাবনা আছে কিনা, এরকম অনেকে আপনি তো এই যে আমি যে গৃহযুদ্ধের কথা কেন বললাম, সমাজে বিভক্তি কেন বললাম, এই যে যারা পলাতক, যারা পালিয়ে গেছে, যারা দেশের এত বড় ক্ষতি করে, জনগণের দেশের ক্ষতি করে পালিয়ে, তাদের জন্য তো আপনি নির্বাচন করতে না পারলে তাদের জন্য আপনি স্পেস ক্রিয়েট করবেন। আমি যে বলছি যে ঘটনাগুলি ঘটবে, যারা পালিয়ে গেছে তাদের জন্য আপনি বড় ধরনের একটা স্পেস ক্রিয়েট করবেন যদি নির্বাচন নিয়ে যদি হেলাফেলা করতে চান, এবং তাদের জন্য আপনি বিশাল সুবিধা করে দেবেন। ইতিমধ্যে আপনি তাদের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। যত নির্বাচন পিছাবে, আমি তো বলছি এই সরকারের পলিটিক্যাল কোনো মাসেল নেই, পলিটিক্যাল কোনো ব্যাকিং নেই, পলিটিক্যাল কোনো সমর্থন নাই। এগুলো ব্যতীত আপনি জামাত এনসিপি ওরা তো ব্যাকআপ দিচ্ছে সরকারকে। আমি তো জামাত এনসিপি তো কোনো নির্বাচিত সরকার না, এনসিপিও নির্বাচিত সরকার না। আমি তো বলছি নির্বাচিত সংসদ সরকারের কথা বলছি, উইথ প্রপার অথরিটি অফ দ্য সিটিজেন্স, জনগণের অথরিটি নিয়ে যারা সংসদে যাবে, সরকারে যাবে। আমি কাকে ব্যাক করছি এটা তো ব্যক্তিগত ব্যাপার কিংবা দলীয় ব্যাপার। এইটাকে আমরা পলিটিক্যাল ব্যাকআপ হিসেবে এই ফোর্স তো কাজ করে না। এই ফোর্সের জনগণের ম্যান্ডেট ছাড়া তো এই ফোর্স তো কাজ করবে না। কোনো একটা গোষ্ঠী, শেখ হাসিনা আপনি ধরে নেন এক্সাম্পল হিসেবে, সেই যে জনগণের ব্যাকিং ছাড়া এইভাবে অনেকদিন থাকছে, মানুষজন মেরে হত্যা, গুম টুম করে, তো দিনের শেষে তার পলিটিক্যাল ব্যাকিং না থাকার কারণে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। আপনার দীর্ঘদিন মানে
অথরিটেরিয়ান হয়ে গেছে। এই ক্ষেত্রে তো আপনার বিএনপিও যখন কেয়ারটেকার গভর্নমেন্ট বা হাইকোর্ট যে রায়টা দিছিল খায়রুল হকের আদালত, ওই রায়ের পরে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করা হয় তখনও তো বিএনপি এর বিরুদ্ধে কোনো আন্দোলন জমাইতে পারে নাই বা রাজপথে কোনো ভূমিকা রাখতে পারে নাই বলেই শেখ হাসিনা 2013-14 ইলেকশন করার সাহস পাইছে। এই বাজারে তো এই কথাও আছে। এটা কি আপনি বিএনপির দায় মনে করেন? বিএনপি কিছু না করলে বিএনপির 60 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয় কি করে? বিএনপি কিছু না করলে বিএনপির প্রায় 1,500-এর উপরে নেতা গুম খুন হয় কি করে? ফেলতে 15 বছর লাগলো কেন? না, আপনার তো ধরেন একটা ফ্যাসিস্টের যে রূপ, পুরো স্টেট যখন একটা ফ্যাসিজমের আকারে ঢুকে যায়, এটাকে ডিসলজ করা আর একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে ডিসলজ করা এক না। কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন খারাপ কাজ করে তাকে ডিসলজ করা একটা ব্যাপার, আর একটা স্টেট যখন পুরো অ্যাপারেটাস, আপনার স্টেট যখন হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, ওইটার সাথে ফাইট করার, কারণ আমাদের হাতে তো অস্ত্র নেই। ওরা তো আপনি বের হলে গুলি করতেছে, অথবা আপনাকে গুম করতেছে, আপনাকে খুন করতেছে। এই অস্ত্র তো বিরোধী দলের হাতে নেই। সুতরাং আপনি পলিটিক্যালি ফাইট করা, আমরা তো পলিটিক্যাল ফাইট করছি, আমার হাতে তো অস্ত্র নাই, ওদের হাতে অস্ত্র আছে। তো সুতরাং এইরকম একটা শক্তির মোকাবেলা করতে গেলে অস্ত্রশস্ত্র নিয়ে যদি আমরা করতাম তাহলে তো গৃহযুদ্ধ হতো। তাহলে বাংলাদেশের কিন্তু নিরস্ত্র ছাত্ররাই তো কয়েকদিনের মধ্যেই হাসিনা সরকারের পতন ঘটালো। না, ছাত্ররা তো ঠিক আছে, ছাত্রদের পিছনে শক্তিগুলো কি? ছাত্রদের পিছনে মূল শক্তি ছিল তো বিএনপি। আপনি এই যে কতগুলো যত লোক মারা গেছে, সবচেয়ে বেশি লোক ওখানে বিএনপির লোক মারা গেছে, লিস্টেড। এটা তো কোনো, ওরাই তো ফোরফ্রন্টে। আমি শুদ্ধ যখন জেলে, আমরা হাসিনা যেদিন পালিয়ে যাই, 10,000 লোক আমরা জেলে তখন, তার মধ্যে 9,500-এর উপরে বিএনপির লোকজন। এদেরকে সব রাস্তা থেকে ধরে নিয়ে গেছে। যত লোক মারা গেছে সবচেয়ে বেশি লোক বিএনপির, একেবারে লিস্টেড এগুলো, মানে ছাত্রদলের কজন, বিএনপির সংগঠনের, ও বাকিদের জেলের যত গেছে সব বিএনপির লোকজন। সুতরাং রাস্তায়ও বিএনপি, আপনি সব জায়গায় বিএনপির লোকজন, জেলেও বিএনপি, আপনি মামলাও সব বিএনপির বিরুদ্ধে, মানে সব, মানে আমি বলছি অলমোস্ট সবগুলো। সুতরাং এই ফোর্সটা ছিল বলে তারা তো সাহায্য চেয়েছে একটা পর্যায়ে, বিএনপি না রাজনীতিবিদদের সাহায্য চেয়েছে না। এই সাহায্য চাই তারা বলতেছে যে তারা বিএনপি সাহায্য পায় না। ইভেন বিএনপির মহাসচিব মিডিয়াকে বলেছেন আমরা এই আন্দোলনের সাথে নাই। এইরকম প্রচারণা তো ওরা প্রচারণা কি চালাচ্ছে সেটা তো আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে বিএনপির শক্তি কিভাবে ছিল, এটা তো বিএনপির কতগুলো নেতাকর্মীর বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে, কতগুলো নেতাকর্মী জেলে ছিল, ওই দিন ওই জুলাই আগস্টে কতগুলো বিএনপির নেতাকর্মী পুলিশের গুলিতে মারা গেছে, ছাত্রলীগের গুলিতে মারা গেছে। তো এগুলো তো রেকর্ডের ব্যাপার, আমি তো আমার কথা বলতেই পারি, সেটা তো কিন্তু আপনি সে রেকর্ডে যদি দেখেন ওই শক্তিটা কাদের ছিল আসলে। তবে ওই ছাত্র বলতে তো সবাই ছাত্র ছিল, ছাত্র দলও ছিল, তারপরে ওই যে আমাদের বামপন্থী ওরা রাস্তায় ছিল, আর শিবিরের ওরাও ছিল, আর এরাও ছিল। এরা তো মাত্র 36টার মধ্যে একটা ছোট দল, আর বাকি তো সব ছাত্র দল, শিবির, অন্যান্য দল, এরাই তো ফোরফ্রন্টে ছিল। তো এদের ছাত্র বলতে যদি বুঝান, তাও তো বিএনপির ছাত্র দল সবচেয়ে বড় অবস্থায় ছিল, শিবিরও ছিল, এনসিপির লোকজন ছিল, আরও 36টা ছাত্র দল ছিল। তো আপনি তো ওইভাবে, এখন আমি একটা জিনিস বলি, আমরা এই এত বড় একটা জয়কে কৃতিত্ব নিয়ে বিভক্তি করতে চাই না। এটা কৃতিত্ব, বিএনপি কোনো সময় কৃতিত্ব এটা ক্লেম করে নাই। কেন করে নাই? এটা বাংলাদেশের 18 কোটি মানুষ সকলের প্রচেষ্টায় শেখ হাসিনা পালিয়ে গেছে। সকলের, ছেলেরা বাচ্চারা পর্যন্ত রাস্তায় ছিল, তার মারা ছিল, ফ্যামিলি ছিল, ছাত্র জনতা, অফিসার, এমনকি সরকারি কর্মকর্তারা ছিল, সবাই ছিল। সুতরাং বিএনপি একটা জিনিস করবে না, কোনোদিনও এই সফলতার কৃতিত্ব আমরা কোনোদিন একা দাবি করব না। যদি এবার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন বিএনপি, কিন্তু আমরা করব না এই কারণে, এটার কৃতিত্ব নিতে গিয়ে আমরা এত বড় একটা সফলতাকে আমরা এটাকে কন্ট্রোভার্সিয়াল, বিতর্কিত করতে চাচ্ছি না। শেখ হাসিনা, না আমি শেষ করি নাই, শেখ হাসিনা ওই যে মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিতে গিয়ে শেখ মুজিবকেও শেষ করেছে, তাদের নিজেরাও শেষ হয়েছে। মুক্তিযুদ্ধ তো সবাই বাংলাদেশের মানুষ করেছে,
কিন্তু শেখ হাসিনা এটা কৃতিত্ব নিতে গিয়ে বছরের পর বছর তার কৃতিত্ব নিতে গিয়ে মুক্তিযুদ্ধের তার আজকে কি অবস্থায় এসছে আপনি দেখতে হবে। সুতরাং এটার কৃতিত্ব বাংলাদেশের মানুষের, এটা আমরা বিএনপির কৃতিত্ব আমরা কোনোদিন বলবো না। এই জন্য বলবো না, এই কৃতিত্বের মধ্যে কৃতিত্ব নিতে গিয়ে যদি বিভক্তি হয় এটা দুর্ভাগ্যজনক হবে দেশের জন্য। এত বড় একটা সফলতা যেখান থেকে সকলের অবদানের মাধ্যমে আসছে, বিএনপি সবচেয়ে বেশি, তারপরেও আমরা কৃতিত্ব নিচ্ছি না। কিন্তু আমরা কিন্তু বলছি না আমাদের কতজন, ওদের কতজন, আমরা কতজন জেলে, ওরা কতজন জেলে, আমরা ডিবিতে কতজন, ওরা কতজন। আমি তো হিসাব দিলে তো লজ্জা পাবে। তা আমি কিন্তু হিসাবটা দিচ্ছি না এই কারণে, এই হিসাবটা দিলে একটা বিভক্তি হবে। এত বড় সফলতাকে আমরা এটাকে বিভক্তির মধ্যে নিয়ে যেতে চাই না। এটা বাংলাদেশের মানুষের সফলতা। অলরেডি বিভক্তি হয়ে গেছে। একটা পারসেপশন আছে, জাস্ট পারসেপশন, যে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল ফোর্স যখন ফেইল করছে আওয়ামী লীগের বিরুদ্ধে করতে, তখন আমেরিকা তার এজেন্সি ডিপ স্টেট এটা নিয়ে কাজ করছে। বেসিক্যালি আওয়ামী লীগকে বাংলাদেশের কোনো শক্তি ফেলে নাই, ফেলছে এটা বিদেশের। এইটা নিয়ে আপনার শোনেন, এগুলো তো স্পেকুলেশন আপনি করতেই পারে, অনেকে বলতে পারে। এগুলো যেহেতু আপনি কোনো প্রুফ নাই, সুতরাং এগুলো নিয়ে কমেন্ট করে লাভ নেই। আমি যেটা দেখেছি, বাংলাদেশের ছাত্র জনতা, রাজনৈতিক দল, এই আপনার এই সিভিল সোসাইটি সবাই রাস্তায় নেমেছে, সবাই রাস্তায় নেমেছে। এতগুলো লোক রাস্তায় যখন নেমেছে, সেটার সফলতা আমি তাদেরকে না দিয়ে যদি সিআইএ কে কি বলেন আমেরিকাকে জিতে যান, এটা হবে দুর্ভাগ্য। এটা তো লিক ইনফরমেশন যেটা আছে, ফান্ডিং হইছে, যেমন ট্রাম্প পয়সা বের করলো যে আমার 30 মিলিয়ন বাংলাদেশের দুইটা অ্যাকাউন্টে গেছে, এবং এটা নিয়ে পারসেপশন যে ওইটা। আমি তো বলছি যেহেতু এগুলো প্রুফ, এগুলোর প্রমাণ লিক হইছে না, লিক তো অনেক কিছু হচ্ছে। আমি কিন্তু একজন রেসপন্সিবল রাজনীতিবিদ হিসেবে আমার সামনে যদি কোনো প্রমাণ না থাকে, এই ধরনের মন্তব্য করাটা ইরেসপন্সিবল হবে আমার জন্য। আচ্ছা, আপনি ডেমোক্রেটিক প্রসেসের কথা বললেন। আপনাদের মহাসচিব সম্প্রতি টাইমস অফ বাংলাদেশকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু পেয়েছি মৌবক্রেসি। এখন যে মৌবক্রেসির যে রাজত্ব চলছে, এটাকে আপনি কিভাবে দেখেন? মৌবক্রেসি আর গণতন্ত্র তো একসাথে চলতে পারে না, এটা তার বলার অপেক্ষা রাখে না। গণতন্ত্র হলে আপনাকে সহনশীল হতে হবে, আরেকজনের সাথে দ্বিমত পোষণ করেও তার মতকে রেসপেক্ট দেখাতে হবে। দিস ইজ ডেমোক্রেসি। আর মবক্রেসি হচ্ছে ঠিক তার বিপরীত। সুতরাং আপনি গণতন্ত্রের কথা বলে যদি মবক্রেসিতে যান, আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না, অতটুকু। আপনি তো বিএনপির আমরা দেখতে পাই যে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স গুলো দেখেন, তো এই জায়গায় আপনার গত এক বছরের ভিতরে আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কের যে অবনতি, ঠিক আমি বলবো না, সেটা অনেকটা মানে আপনার কুল রিলেশনশিপ, এবং তারা যখন তখন পুশব্যাক করতেছে, এবং কোনো এই সরকারকে তারা কোনো প্রপার রেসপন্সও করে না যদি কোনো ধরনের ক্লেম করা হয়। এই রিলেশনশিপটা এই পর্যায়ে আসছে কেন? তার উপরে আরো মরার উপর খাড়ার গাছ যেটা হয়েছে, সেটা হচ্ছে আপনার বিগত হাসিনার নির্বাচন, জনগণের বিরুদ্ধে তার যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তার গুম খুন হত্যা লুটপাট, এগুলোর জানা সত্ত্বেও তারা হাসিনাকে বৈধতা দিয়েছে, নির্বাচনের পর নির্বাচনের পর নির্বাচন বৈধতা দিয়েছে। এবং অনেক সময় এমনও বলেছে তাদের লোকজন, দিল্লি আছে তো আমরা আছি। আওয়ামী লীগের নেতারা ওপেনলি তো লুকিয়ে বলেনি। হ্যাঁ, জিতাইতে বলে আসছি। তো সুতরাং তারাই এটা অবভিয়াসলি, এটা ভারতের রোল যেটা আছে তার থেকে আওয়ামী লীগের লোকজন তো এগুলো ওপেনলি বলেছে কথাগুলো। এই কথা বলে ভারত বাংলাদেশের মধ্যে রিলেশনশিপ একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার দিতে পারছে না, অথচ সেই নির্বাচনকে ভারত বিভিন্নভাবে সমর্থন দিচ্ছে। এই যে জনগণের মধ্যে যে বিক্ষোভ, মনের মধ্যে যে পেন্ট আপ একটা ফ্রাস্ট্রেশন, রাগ, অ্যাঙ্গার, এগুলো তো হয়েছে। তো এগুলো হওয়ার পরে রিলেশনশিপ আরও খারাপ হয়ে গেছে। এই পর্যায়ে যেটা আগামীতে ভারত বাংলাদেশ রিলেশনশিপের জন্য যে বিষয়গুলো খুব প্রয়োজনীয়, তিনটা বিষয় আমি প্রিন্সিপাল বিষয় এখানে। একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ। দ্বিতীয়টা হচ্ছে পরস্পরের স্বার্থ রক্ষা করে সম্পর্ক।
তৃতীয়টা হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, অর্থাৎ হস্তক্ষেপ করা যাবে না। এই তিনটা প্রিন্সিপাল ভারতকে ধারণ করতে হবে যদি ভবিষ্যতে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে হয়। এই তিনটা প্রিন্সিপাল ভারতকে ধারণ করতে হবে। তারপরে আপনি যে কোনো কিছু টেবিলে আনতে পারেন, আলোচনা হতে পারে, সমাধান হতে পারে, কিন্তু এই তিনটা জায়গায় ভারতকে অবশ্যই অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে, এবং সেখান থেকে রিলেশনশিপ অনেক ইজি হবে। এই জায়গাটাই কিন্তু বড় ধরনের একটা ঘাটতি আছে বলে সবাই বাংলাদেশের জনগণ মনে করে। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আছে, যেমন আপনার পাশের বিল্ডিং এটা, সে যেরকম স্থায়ী আপনিও স্থায়ী, আপনি তো প্রতিবেশী বদলাইতে পারবেন না। সেই ক্ষেত্রে বিএনপি যখন ক্ষমতায় যাবে, বিএনপি ভারতের সাথে মানে ভারতকে প্রপারলি হ্যান্ডেল করা এবং রিলেশনশিপটাকে আবার উইন উইন সিচুয়েশনে নিয়ে আসার জন্য কি করতে পারে? এই যে আমি বললাম আপনাকে তিনটা প্রিন্সিপাল, যে তাদের অনুধাবন করতে হবে। তো বাংলাদেশের মানুষের মনে যে দ্বিধাদ্বন্দ্ব, রাগ, ক্ষোভ সৃষ্টি হয়েছে, এটার জন্য যে ভারতের পক্ষ থেকে এই তিনটা জিনিস অনুধাবন করতে হবে। যে পরস্পরের প্রতি সম্মানবোধ, রিলেশনশিপটা কী হবে, মানে স্বামী স্ত্রীর সাথে রিলেশনশিপ কী হয়, বন্ধু বান্ধবের সাথে রিলেশনশিপ কী হয়, আপনার সোসাইটির সাথে আপনার রিলেশনশিপ কী, পরস্পর সম্মান, তারপর পরস্পরের স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত। তৃতীয় হচ্ছে কি আপনি হস্তক্ষেপ করবেন না আরেকজনের বিষয়ে। এই তিনটা জিনিস তো আপনাকে অবশ্যই অনুধাবন করতে হবে, মানতে হবে, ধারণ করতে হবে। ওইটাকে মাথায় রেখে সম্পর্ক এগিয়ে যেতে হবে। এইটাই হচ্ছে এই জায়গায় তো একটা জটিলতা আছে। যেমন আমরা জানি, আপনারা জানেন যে ভারত শুধু বাংলাদেশ থেকে নিতে চায়, ওইদিকে ওরা কিছু দিতে চায় না। ওইদিকে আবার আপনার ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য না, ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য আবার আপনাকে চায়নার ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে চায়নার সাথে আপনার ভালো, এই দুইটাকে ব্যালেন্স করার জন্য ব্যালেন্সের কিছু নাই। না, এখানে ব্যালেন্স করার কিছুই নেই। আমি তো বলছি এই তিনটা প্রিন্সিপাল খালি ভারতের জন্য না, সকলের জন্য অ্যাপ্লিকেবল। বুঝতে পারছেন? সকলের জন্য এই তিনটা প্রিন্সিপাল সকলের জন্য অ্যাপ্লিকেবল। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের সম্পর্ক প্রত্যেকটি দেশের সাথে, ইনক্লুডিং ভারত, সম্পর্ক আপনি আমাদের বিএনপির পলিসি যেটা হচ্ছে মাল্টিল্যাটারালিজম, মানে সব দেশের সাথে আমাদের সম্পর্ক, সুসম্পর্ক থাকতে হবে, এবং তার ভিত্তিতে যেই দেশের সাথে যেখানে বাংলাদেশের দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা হবে সেটাই আমাদের সিদ্ধান্ত হবে। কোনো দেশকেন্দ্রিক, বিশেষ দেশকেন্দ্রিক সম্পর্ক আমরা বিশ্বাস করি না, কোনো কান্ট্রি সেন্ট্রিক আমরা বিশ্বাস করি না। এটা আমাদের একদম পরিষ্কার ব্যাপার এখানে। আর এখানে আমার স্ট্র্যাটেজিক অটোনমি আমি মেনটেন করব। আমার মাল্টিল্যাটারালিজমও হবে, সবার সাথে সম্পর্ক উইথ স্ট্র্যাটেজিক অটোনমি। আমার নিজস্ব অটোনমি যেটা আছে সেটা যাতে বিঘ্নিত না হয়। আমার সিদ্ধান্ত, আমার দেশের জনগণের স্বার্থে আমি যে সিদ্ধান্ত, সেটা স্ট্র্যাটেজিক হোক, আদারওয়াইজ সেখান থেকে আমাদের মানে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, উনি অসুস্থ ছিলেন, এখন বাসায় আছেন। ওনার অবস্থা কেমন এখন? অবস্থা আছে, উনি তো অসুস্থ মানুষ, ওই যে চিকিৎসার মধ্যে আছে। ওনার তো জেলের পরে 6 বছর জেল খাটার পরে আর ওনার তো মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছেন উনি। ওনার যে অনেক ক্রিটিক্যাল সমস্যা আছে, বাট চিকিৎসা আছে। এটা তো ওনার সিদ্ধান্ত ওনার শরীরের উপর নির্ভর করে, সেটা তো এখন বলা যাবে।